রাশেদ ভাই অন্যদের কথার মধ্যে কথা বলতে খুব পছন্দ করে, এটা হয়তো দীর্ঘদিন টকশো করার কারণে অভ্যাস হতে পারে। অন্যদের কথার মধ্যে কথা বলে আমরা সবসময় মামলা উইথড্রর কথা বলি, কিন্তু মামলাতে যে আপনি আমাকে হয়রানিমূলক করছেন এই মানুষগুলোকে কিন্তু লোকেট করে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হয় কি সুবিধা হয়ে যায়, কমসে কম নেক্সট টাইম মামলা করার সময় সে ভাববে যে আমি হয়রানি নিয়ে মামলা করবো কিনা। গণঅভ্যুত্থানের আগে পরে সাংবাদিকদের সাথে এক ধরনের জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, সাংবাদিকদেরকে লিখতে দেওয়া হয়নি, এই ধরনের ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানের সময় হয়তো কম ঘটেছে, বাট গণঅভ্যুত্থানের পরে কিছু চিহ্নিত সাংবাদিক আপনি নিশ্চয়ই তাদেরকে সমর্থন করেন না, যারা আপনার বলা যায় যে শেখ হাসিনাকে সমর্থন করেছে, হত্যাযজ্ঞকে সমর্থন করেছে এবং নানানভাবে মদত জুগিয়েছে, এরকম সংখ্যা হয়তো কম। সম্পাদক পরিষদ যাদের কথা বলছেন যে হয়রানিমূলক মিথ্যা মামলা, এটা একটা ভালো শব্দ। সেটা হলো যে যাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলো অবশ্যই বিএনপি সরকার প্রত্যাহার করবে, কিন্তু যেগুলো হয়রানিমূলক এবং মিথ্যা মামলা নয় সেগুলো তো সেগুলো বিচার হবে। এই ধরনের ঘটনা তথ্যপত্র যদি তাদের কাছে থাকে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার কাছে তার একটা স্মারকলিপি দিতে পারে তথ্যপত্র সহ, তাহলে কিন্তু জিনিসটা সহজে সমাধান হয়ে যায়। এবং তথ্যমন্ত্রী আছে তার কাছে দিতে পারে, এবং তথ্যমন্ত্রী তো অত্যন্ত সাংবাদিক বান্ধব এবং সজ্জন রাজনীতিবিদ। আমার কাছে মনে হয় এই তালিকা যদি তারা তথ্যপত্র সহ আমাদের তথ্যমন্ত্রীর কাছে তারা সরবরাহ করে, আমার মনে হয় যে এই মামলাগুলো বা এই ধরনের কোনো জুলুমের ঘটনা ঘটলে তিনি অবশ্যই একটা সমাধান করবেন। জি না, আমি যদি একটু সামারাইজ করি যে দেখেন, রাশিদ ভাই বলতেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমি এই পয়েন্টে আসি, আমি শেষ করি, আমি জাস্ট ক্লোজিং 1 মিনিটে বলবো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হচ্ছে বা প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ তারা ইন্টারিম গভর্নমেন্টের নিয়োগপ্রাপ্ত, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম ইন্টারিম গভর্নমেন্টের নিয়োগপ্রাপ্ত যাকে বিএনপি বিরোধিতা করেছে সেই খলিল সাহেবকে রেখে দেওয়া হচ্ছে। যে জিনিসটা একটা সন্দেহে দানা বাঁধতেছে, তাহলে যে এনসিপি বা জামাত অভিযোগ করতেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা গভর্নমেন্টের ভিতর থেকে, তাহলে কি খলিল সাহেব গুপ্ত বিএনপি হিসেবে এতদিন ছিল, যেখানে ভাব দেখানো হয়েছে যে আমি ওই যে আপনি দাঁড়িয়ে যাবেন আমি বসিয়ে দিব, লোকে দেখবে আমাদের মধ্যে কোনো খাতির নাই, যে আপনার আমরা বিরোধিতা করব দেখাবো যে আমাদের মধ্যে কোনো খাতির নাই। চাঁদাবাজির ক্ষেত্রে দেখেন সরকার থেকে এখন পর্যন্ত এই কথাটা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয় নাই যে আমরা এই রবিউল সাহেবের এই কথার সাথে একমত না, যেখানে উনি নৈতিক ভিত্তি দিচ্ছেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি করা যাবে। এই কথা আমরা নুরুল ইসলাম নাহিদের মুখে শুনছিলাম যে আপনারা, আমি মানা করবো না যে ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, করেন, একটু সহনীয় পর্যায়ে করেন। এই ধরনের কথাবার্তা মানুষ তখন বলে যখন সে নিজেও ওই প্রক্রিয়ার মধ্যে ইনভলভ থাকে, যে এখানে নিজের স্বার্থ সংশ্লিষ্টতা থাকে। এবং হান্নান মাসুদের উপর হামলার কথাটা, হান্নান মাসুদের উপর আগেও ওখানে হামলা হয়েছে। এই যে একজন নির্বাচিত প্রতিনিধির উপরে বা তার সাথের লোকজনের উপরে মফ করা, হামলা করা, এইটা কি পরিমাণ জঘন্য কর্মকাণ্ড। এবং এইটা হচ্ছে এমন একটা আসনে, যে আসনে এই ব্যক্তি এমপি নির্বাচিত হয়েছে, যদি সে এমপি নির্বাচিত না হতো, বিএনপি যদি সেখানে নির্বাচিত হতো, তাহলে এই মবের পর্যায়ে কোন লেভেলে যেত, কোন পর্যায়ে মব হতো সেখানে দেখেন। তো এই জিনিসগুলো আমরা যদি মানে এই যে মব করা, প্রতিপক্ষের উপর হামলা করা, সহিংসতা, এটা যদি আমরা এটাকে সুন্দরভাবে রাশেদ ভাই অন্যদের কথার মধ্যে কথা বলতে খুব পছন্দ করে, এটা হয়তো দীর্ঘদিন টকশো করার কারণে অভ্যাস হতে পারে। অন্যদের কথার মধ্যে কথা বলে আমরা চেষ্টা করি আর কি যে অন্যের কথার মধ্যে না বলা, সেটা একটু সুন্দর হয়। ওকে, থ্যাংক ইউ। আমি কিন্তু যমুনা টেলিভিশনে আমার যে প্রশ্নটা ছিল, আপনার প্রশ্নটা বলে না, সরি আমি মিস করে গেছি। আমি বলেছি যে এই প্রশ্ন থেকে বিএনপি কে সাদাবাজ বলতে হবে, এটা ওনার কাছে গুরুত্বপূর্ণ। বলেন ওই প্রশ্নটা বলেন, আবার প্রশ্নটা বলেন। ওইটাই বলতে দেন। সম্পাদক পরিষদ বলছে যে 5 আগস্ট পরবর্তী যেসব সাংবাদিকের নামে হয়রানিমূলক মিথ্যা হত্যা মামলা প্রদান করা হয়েছে সেগুলো প্রত্যাহার করবার জন্য। হয়রানিমূলক মামলা হলে প্রত্যাহার করার দাবি যৌক্তিক, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হোক, সাংবাদিক হোক, ইভেন সাধারণ গ্রামের আওয়ামী লীগের সাধারণ মানুষজন হোক, যারা কোনো অপরাধ করে নাই, তাদের বিরুদ্ধে যদি হয়রানি মামলা হয়, আমি মনে করি এটা উইথড্র করা উচিত। এবং এই হয়রানি মামলাগুলো যারা করেছে, বাংলাদেশে হয় কি, আমরা হাইয়েস্ট করি যে হয়রানিমূলক মামলা, ওকে ফাইন উইথড্র করো, কিন্তু যারা জেনে শুনে এই হয়রানি মামলা করেছে, ব্যবসা করেছে অনেকে, যে হয়রানিমূলক মামলা করে তোমাকে ধরিয়ে দিব এই কথা বলে টাকা খেয়েছে, তাহলে যারা এই অপরাধটা করতেছে তাদের বিরুদ্ধে আমরা কেন ব্যবস্থা নিই না? হয়রানিমূলক মামলাগুলো কে করেছে জনগণ কিন্তু জানে। তো এই যে হয়রানিমূলক মামলা করে তারা পার পেয়ে যাচ্ছে,
সেটার খবর নিচ্ছি না কেন আমরা? শুধু মামলা উদ্ধার হয়ে গেলে আমি মনে করি না এনাফ। যদি অপরাধী হয় মামলা করো, ঠিক আছে, অপরাধী না হলে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যে ষড়যন্ত্র করে মামলা করেছে, সে যেই হোক, তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। শিথিলতা দেখানো মানে হচ্ছে যে এখানে আমি নিজের লোক বাঁচানোর চেষ্টা করতেছি, এটা করা উচিত না। ডক্টর রেজানুল করিম স্নিগ্ধা, আপনার শুনতে চাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই একই প্রশ্ন। না শেষ করতে চান, আসলে বলতেই পারলাম না, অনেক কিছুই বলার ছিল। বলেন বলেন। আমি খুবই দুঃখিত। না, প্রথম কথা ব্ল্যাঙ্ক চেক আপনার জন্য। ব্ল্যাঙ্ক চেক না, অনেক কিছু এসেছে তো। দেখেন ওই যে সাংবাদিকদের ব্যাপারটা, এটা এক্স্যাক্টলি মানে রাশেদ তো খুব চমৎকার বলেছেন, এবং শিব্বির আহমেদ উনিও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ধরিয়ে দিয়েছেন, যে আমরা সবসময় মামলা উইথড্রর কথা বলি, কিন্তু মামলাটা যে আপনি আমাকে হয়রানিমূলক করছেন, এই মানুষগুলোকে কিন্তু লোকেট করে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হয় কি, সুবিধা হয়ে যায়, কমসে কম নেক্সট টাইম মামলা করার সময় সে ভাববে যে আমি হয়রানি নিয়ে মামলা করবো কিনা। আর রাশি যেটা বলেছেন, এটা সে সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত, যে কোনো যদি এরকম কিছু হয়ে থাকে। কারণ আমরা মনে আছে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি, আর এটা আসলে 5ই আগস্টের আগে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মুস্তাক আহমেদের কথা মনে আছে নিশ্চয় আপনার, মানুষ কার্টুন আঁকতে যেয়ে মারা গেছে, ছবি তুলতে যেয়ে মারা গেছে, জেলে দিনের পর দিন থেকেছে। মানে এটা, এবং সাংবাদিকতা, গণতন্ত্র, এগুলো তো একটার সাথে কানেক্টেড। তবে আরেকটা বিষয় আমি মনে করি, যে মানুষের পক্ষ নেওয়ার অধিকার আছে, মানে আমি আমার মত প্রকাশের অধিকার রাখি, এবং প্রতিটা মানুষ আসলে কোনো না কোনো পক্ষ নেয়, এটা খুব স্বাভাবিক। পক্ষ নেয় কোনো, মানে এখানে আমরা নিরপেক্ষ কথাটা ইটসেলফ এতটা নিরপেক্ষ না, মানে যেটা আমরা বলি একাডেমিক ইন্টিগ্রিটিতে আমরা বলি, বাট আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকে যে আমরা একাডেমিক্যালিও কিন্তু বলি যে আমরা যে তথ্য নিতে যাই না, মানে ডাটা নিতে যাই যখন, আমাদের মধ্যে কিন্তু একটা বায়াসনেস থাকতে পারে, তো আমরা চেষ্টা করতে পারি যাতে বায়াসটা না হই, সেই জন্য কতগুলো প্রক্রিয়া। হ্যাঁ, ডেফিনেটলি সেটা কিন্তু একটা পলিটিক্স। এবং আপনার এখানে কিন্তু আমি বলেছিলাম এই ইলেকশনের আগে, আপনার মনে আছে নিশ্চয়ই, যে আসলে আপনি যে দেখছিলেন, যে আপনার সেদিন আমি বলেছিলাম যে রাকসু এগুলোতে জয়ী হওয়ার প্রেক্ষিতে যে দাবিটা ছিল, এটা একটা ধূম্রজাল ক্রিয়েট করছিল, এবং আমি প্রত্যাশা করছিলাম যে বিএনপির কেউ এসে তাকে ডিবাং করবেন, কিন্তু কেউ করেননি। শেষ মুহূর্তে আমি বলেছিলাম আপনাকে যে 44.4 মিলিয়ন স্টুডেন্টের মধ্যে শুধুমাত্র আপনার 63, মানে আমাদের যে অ্যাক্ট আছে পাবলিক বিশ্ববিদ্যালয়, মানে ঢাকা, জাহাঙ্গীরনগর, এই বিশ্ববিদ্যালয়তে পড়ে কেবলমাত্র 7 লক্ষ। তো 7 লক্ষকে দিয়ে আপনি যদি বাকি যে আরও 38 লক্ষ ছাত্র জনতা তার প্রতিনিধিত্ব ধরে নেন, তাহলে এটা একটা মানে খুবই এটা ভুল হবে। তো এই তথ্যটা আমি আগের দিন পর্যন্ত ওয়েট করেছিলাম এই প্রত্যাশাতে, রাশেদ আছে যেহেতু, যে বিএনপির কেউ এসে এটাকে বলবেন, কিন্তু সেদিন আসলে না পেরে আমার বলতে আমি বাধ্য হয়েছি। কারণ হচ্ছে যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, একটা বিষয় ইদানিং খুব হয়েছে কি, হাইপ উঠে যাচ্ছে, এটা খুব ব্যাড জিনিস, কিন্তু এটা আমাকে বলতেই হচ্ছে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি ব্যবহার করছেন, কি একটা জিনিস যেটা ট্রুথ এন্ড রিয়েলিটি, আমার মনে আছে একটা খুব চমৎকার লেখা আছে যে ট্রুথ ইজ ডাবল। হ্যাঁ, মানে ট্রুথ কিন্তু সিঙ্গল না, কোন ট্রুথটা ডাবল, একটা হচ্ছে যে আপনি নির্মিত ট্রুথ, আর হচ্ছে ট্রুথ ইজ ট্রুথ। তো এই যে যেমন এই যে হাতিয়া নিয়ে আপনাদের দুজনের মধ্যে যা কিছু দেখেন, এর আগে আমি আরেকটা কথা বলি, হান্নান মাসুদ ছাড়াও আমি পার্সোনালি খুব অফেন্ডেড ফিল করেছি যখন আমি শুনলাম ইলেকশনের পরে হাতিয়াতে এনসিপিতে ভোট দেওয়ার জন্য একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, এরকম অভিযোগ আসলো। আই ওয়াজ সো মানে ডিপ ডাউন, এটা তো হতে পারে না, কোনোভাবেই না, সেটা এনসিপি হোক, দাঁড়িপাল্লা হোক, ধানের শীষ হোক, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু এটাকে যে যখন আমি এটা নিয়ে একটু ডিগ আপ করার চেষ্টা করলাম, দেখলাম যে এটাকেও বলা হচ্ছে, এটা এইরকম জায়গায় এই ধরনের সেন্সিটিভ বিষয় নিয়ে যদি মানুষকে এই জায়গায় ধূম্রজালে ফেলে দেওয়া হয় যে কোনটা সত্য না, এটা আমি বুঝতে পারবো না, এটা কিন্তু আসলে ঠিক না। আমি এই জায়গাটা বলবো যে এই জায়গাগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমেরও আমার মনে হয় এখন যেহেতু একটা স্টেবিলিটি আসছে, আমাদের রিউমার স্ক্যানার নামে কিছু আসছে, এটাতে শুধু আপনি গুজব বা সত্য এইভাবে না বলে কিছু ব্যবস্থাও গ্রহণ করা উচিত। মানে আপনি রিউমার স্ক্যানার দিয়ে যদি কেউ রিউমার ছড়ায়, গুজব ছড়ায়, তাকে আপনি শুধু গুজব বলে ছেড়ে দিবেন, এটা হয় না কখনো। আমি আজকে এখানে এসে একটা তথ্য দিব, কিন্তু এই তথ্যের ভিত্তিতে তো আমি দেখছি মানে মনে করেন পত্রিকা, তাই না, আমি পত্রিকা কি করব? এখন এটা যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু নাগরিক হিসেবে আমার না, আমার পক্ষে সম্ভবও না, কারো পক্ষেই সম্ভব না, এটা আপনাদের পক্ষে সম্ভব। আপনি তথ্যটা দিচ্ছেন, আমি যে তথ্যটা দেখছি, তাহলে সেটি যদি গুজব হয় এবং সেটিকে কেন্দ্র করে যদি আরেকটা বিশৃঙ্খলাকর পরিবেশ তৈরি হয়, এই যেমন মনে করেন হান্নান মাসুদের ঘটনা, যদি হান্নান মাসুদের উপর সত্যি
হয়ে থাকে, এটা তো আসলেই কোনোভাবে কামনীয় না। একজন নির্বাচিত এমপি, উনি তো নির্বাচিত এমপি, একজন এমপি প্রতিনিধি, তার ইলেকশন শেষ হয়েছে, তাকে অবশ্যই তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে, এবং সেটি যদি হয়ে থাকে তাহলে সেটা তো আমার জননিরাপত্তাকে আবার প্রশ্ন করতে হবে। আবার এটি যদি সত্য না হয়ে থাকে, সেটি যদি ডিলিউটেড আকারে মিডিয়াতে উপস্থাপন করা হয়ে থাকে, তাহলে মিডিয়াকে উত্তর দিতে হবে যে মিডিয়াতে এরকম উপস্থাপন হলো কেন। আবার যদি সেটিও না হয়ে থাকে, যদি সত্যি মানে এখন হয়েছে কি রাজনীতি এতই দুঃখ নিয়ে বলছি, এমনই জায়গাতে রাজনীতিটা চলে গেছে, যারা রাজনীতি করেন তারাও মনে হয় ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ধরে নিতে হবে যে একজন সংসদ সদস্য হামলা হয়নি তারপরে বলবেন যে হামলা হয়েছে, এরকম হলে তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর না? ব্যাপারটা মানে এটা দেখেন, এটা তো তাহলে আমি বিশ্বাসই করতে পারছি না। তাহলে আমরা কাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠালাম? এটা তো আরো বেশি আমাদের কাছে নিয়ে যাচ্ছে। তাহলে ওটাও কিন্তু ডিবাঙ্ক করার দায়িত্ব কিন্তু সাংবাদিকদের উপর পড়ে। একটু অ্যাড করতে পারি? অবশ্যই। আপনি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই ভিডিও দেখেছেন, তাই না? দেখেন, হান্নান মাসুদের সাথে যারা আছে প্রত্যেকের হাতে লাঠি সোটা, দেখেন নাই? হান্নান মাসুদের সাথে যাচ্ছে, তার মানে আপনি যেটা বলছেন কার হাতে লাঠি সোটা এটা বোঝা যাচ্ছে। হান্নান মাসুদের সাথে আরেকটি ভিডিও দেখে হান্নান মাসুদের সাথে বসে আছে, আমি দেখেছি তো। যদি হান্নান মাসুদের লোকেরা হামলা করেছে, তাহলে আমি একটু এটা শেষ করি। relevant। শোনেন, হান্নান মাসুদ যেখানে বললো না যে আমি এখানে অবস্থান করব, তাদের হাত আপনি খেয়াল করেন, হাতের দিকে খেয়াল করেন। আমি বিশ্বাস করতে যে কোনো আমি যেটা বলছি যে প্রত্যেকটা মিডিয়াতে মিথ্যা কথা বলবেন না। তার ফেসবুক পেজে যে ঘটনা বলেন না, আমি এটা বিশ্বাস করতে চাই। ফেসবুক পেজে তিনি যেভাবে টাইটেল দিয়েছেন, আবার মিডিয়ার টাইটেল কিন্তু ভিন্ন। মিডিয়া বলছে যে হান্নান মাসুদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এবং হান্নান মাসুদের সাথে যারা আছে সেখানে তিনি যখন বসে আছেন, আমি দেখলাম তার হাতে যারা রয়েছে প্রত্যেকের হাতে মোটামুটি লাঠিসোঁটা রয়েছে। তার মানে এই ক্ষেত্রে দুই পক্ষের সংঘর্ষকে যখন আপনি বলবেন যে হান্নান মাসুদের উপর হামলা হয়েছে বা তাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, বিষয়টা যখন বলছেন যে নিরপেক্ষতা থাকলো না, তাদের উপর আমি এটাই বলছি, নিজে বলেছি, কিন্তু অন্য একটা পক্ষ তো আছে, তার বক্তব্য তো আপনাকে শুনতে হবে, আমি সেটাই বলেছি। সেটি তো আরেকটা পক্ষ, কিন্তু একজন সংসদ সদস্য যখন বলেন তার উপরে সন্ত্রাসীরা হামলা করেছে, সংসদ সদস্য তো অনেক কথাই বলতে পারেন, যে আপা যেটি বললেন যে হাতিয়াতে ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা কি ধরে নিব সংসদ সদস্যরা সত্য কি অসত্য সেটা তো বেরিয়ে আসলে আপার বক্তব্যের মাধ্যমে। তিনি প্রথমে শুনলেন যে ধর্ষণের ঘটনা ঘটেছে।